উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও আমি যখন কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে পারলাম না, সেই সময়টা এক প্রকার রাগ হয়ে আমি আর কি একটু বেরিয়ে গেলাম যে আমি অন্য কিছু করব। এই যে কিশোর কণ্ঠী, রফি কণ্ঠী, আশা কণ্ঠী, কুমার শানু কণ্ঠী, এগুলো আমরা শুনতাম তখন। তো তাদের মতন করে গান গাওয়া, তাদের তো সেইটা নিশ্চয়ই তোমার ছিল, তুমি বললে। সেটা আমার ছিল, মানে এখনো আছে। ইন্ডাস্ট্রিতে তোমার কতজন নতুন বন্ধু হলো? মানে যাদেরকে বন্ধু ভেবে মানে কাজ করছিলাম, তারা অনেকেই মানে বন্ধুত্বটাকে নষ্ট করেছে, তারা নিজেরা এগিয়ে গেছে। আমাকে সিঁড়ির প্রথম স্টেপটা ধরো আমি, দেন আমাকে ব্যবহার করে তারা এগিয়ে গেছে। তো সেই জায়গাটায় আমি আর নেই। রিলিজে মিউজিক ডিরেক্টর থাকছে না, তাকে ইনভাইট করা হয় না, এটা একবার না বহুবার হয়েছে। এখনো বলে কি ওটাই করি, শুধু মিউজিক ডিরেক্টর অনেকেই বাদ পড়ে, যারা কাজ করে তাদেরকে প্রত্যেককে তার যথাযথ একটা সম্মান দেওয়া উচিত, বা হয় না। মানে খুব পাতি কথায় যদি বলি যে মানুষ তেলা মাথাতেই তেল দেয়। একদমই তাই, তেলা মাথাতেই তেল দেয়। হাই, আমি সহেলি, চলে এসেছি খোয়াইশ বিটিএস এ। আজকের আড্ডাটা একদম অন্যরকম হবে। মিউজিক্যাল জার্নির উপরে আজকে আমরা আড্ডা দেব। মিউজিক্যাল জার্নির আপস এন্ড ডাউনস, আরো অনেক রকম গল্প নিয়ে আজকে আমাদের আড্ডা। আজকে আমাদের গেস্ট অমিত মিত্র। নমস্কার। কেমন আছো? একদম ভালো নেই। এ বাবা, কেন? কারণ এরকম একটা জায়গায় প্রথমবারের মতন এসেছি, এবং সেখানে তুমি রয়েছো, এবং তুমি কি কি প্রশ্ন করবে সেটা ভেবে আর কি ভালো নেই। না মানে একদমই গম্ভীর হওয়ার বা একদম সিরিয়াস কোনো ইস্যু নেই বা ব্যাপার নেই, আমরা এখানে সুন্দরভাবে আড্ডা দেব। আমরা আমাদের অনুষ্ঠানটার নাম রেখেছি বিটিএস, বিহাইন্ড দ্য স্টেজ। স্টেজে ওঠার আগে আমাদের অনেকগুলো ধাপ যেমন পেরাতে হয়, তেমন ভাবেই কিন্তু আমাদের আড্ডার বিভিন্ন ধাপ রয়েছে। আমরা আমাদের প্রথম ধাপ শুরু করব, স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টেই আমি তোমার থেকে জানতে চাইবো তোমার শুরুটা, তোমার ছেলেবেলাটা, তোমার শুরুটা কোথা থেকে হয়েছিল, কিভাবে তোমার বেড়ে ওঠা, এই গল্পগুলো একটু শুনি। শুরুটা বলতে একদমই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, জন্ম কল্যাণী, এবং ওখানেই পুরো আমার পৃথিবীটা ওই কল্যাণীর মধ্যেই সীমাবদ্ধ। আমি এখনো পর্যন্ত কল্যাণীর বাইরে খুব একটা বেরোই না, কাজ ছাড়া বেরোই না। এবং জন্মটা কল্যাণীতে, এবং ঠাকুমা দাদুর কাছে ম্যাক্সিমামটা বেড়ে ওঠা। মানে মা তো আছে, মা বাবা অবশ্যই সবার গাইডেন্সে, তার থেকে বেশি ঠাকুমার ঘেঁষা। ওই ছোটবেলা থেকে ঠাকুমার পাশে বসে ঠাকুমার গান শোনা, বিড়ি বাঁধে ওই বসে বসে দেখা, এই আর কি। এই ছোটবেলাটা আমার এইভাবেই কেটেছে। একটু বেশ নাদুস নুদুস ছিলাম। এখন এরকম অবস্থা কেন? এটা যত বাড়ছি তত কমছে। আচ্ছা, ইন্টারেস্টিং। যত বাড়ছে তত কমছে। যাই হোক, এবার জিজ্ঞেস করি তোমার স্কুলিংটা, তোমার স্কুল, তোমার সবকিছু। তুমি যদিও বললে তুমি কল্যাণীর বাইরে বেরোওনি খুব একটা, তো তোমার স্কুল নিশ্চয়ই ওখানেই। স্কুল বলতে পড়াশোনায় খুব ভালো, খুবই ভালো, মানে বলার মতো। দারুণ, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, মানে ওই 34-এ পাস, 35-36 এর বেশি কোনোদিন ওঠেনি। ওইভাবেই আর কি পড়াশোনাটা এগিয়েছে। মানে এরকম অবস্থা যে স্কুলে দিয়ে আসতে গেলে কান্না করতাম। ব্রিলিয়ান্ট মানুষরা হয়তো একটু এরকম হয়। এইভাবেই মানে ওই মধ্যেই গেছে। যেহেতু বললাম যে ছোটবেলাটা আমার পড়াশোনাটা খুবই ভালো ছিলাম, তো সেইখান থেকে বাড়ির সামনে বিশাল মাঠ, তো সারাদিন মাঠেই কাটতো। খেলাধুলো, বিভিন্ন রকম খেলাধুলো চলতো, যেগুলো এখন প্রায় হয়ই না বলতে গেলে। আচ্ছা। তো পুরোপুরি ফ্রিডম ছিল, যেহেতু বাবা বাড়িতে থাকতো না, বাবা কাকা দুজনেই বাড়িতে থাকতো না, কাকাকে খুব ভীষণ ভয় পেতাম। তো ওইভাবেই চলতো। এবং প্রচন্ড পরিমাণে ডান পিটে, মানে আমাদের বাড়িটা একটা বাগান বাড়ির মতন আছে, ওখানেই আর কি মানে পুরোটা খেলাধুলো সবকিছু ওইখানটাই চলতো। যত মানে বাড়ছি আর কি, তত শান্ত হচ্ছি। যেমন এদিকেও আমি শারীরিক দিক থেকে কমছি, এই খেলা স্বভাবেও শান্ত। মানে আগে তাই ভাবছি, মানে এখন তোমাকে যতটা শান্ত লাগছে, তুমি বলছো তুমি ডান পিটে ছিলে ছোটবেলায়। আচ্ছা, খেলার কথা শুনলাম, তো সেটা কি মানে প্রফেশনাল ভাবে খেলা হতো নাকি না এমনি যেমন ছেলেবেলায়? প্রফেশনাল বলতে ওই ক্লাস 6-7 থেকে কল্যাণী স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম, এবং প্রচুর খেলেছি। মানে ডিউজ বাদ দিয়ে, মানে কি নাইটে খেলা, ক্যাম্পিসে খেলা, প্রচুর খেলতে গেছি। এবং
দুপুরবেলা হলেই আমি আমার আর একটা বন্ধু, ও এখন আমার সাথে গান বাজনা করে, ওর বাড়ির পাশে জানলার কোনা দিকে ডাকতে হতো, এই চল ম্যাচ আছে। তো এভাবে আর কি প্রচুর বকাঝকা খেয়ে আমরা তাও খেলতাম। মানে খেলাটা- এখনো কি এই খেলাটা না, কন্টিনিউশন এখন আছে? একদমই না, মাঠে যাই না, মাঠে কেউই যায় না, মাঠটা পুরো একদম জঙ্গল হয়ে গেছে। কেন, মানে খেলাটা মানে প্রফেশনাল ভাবে তুমি যদি খেলে থাকো, যেটা তোমার থেকে শুনলাম, তাহলে এখন সেটা ছেদ পড়ার কারণ কি? যখন মানে আমি যেহেতু পড়াশোনা খুব ভালো ছিলাম, 9-এ 2বার ডাব্বা মেরেছি, তারপর থেকে আহ, আহ, খেলাটাও চলছিল, কিন্তু যখন মাধ্যমিক দেব তার আগে আমার ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আমরা ডিউজে খেলছিলাম, আমাদের ওখানে মানে আমরাই প্রথম আর কি, আমাদের ওখানে শুরু হয়েছিল সরকারি স্কুলে আর কি, ওটা চলছিল। তো সেই সময় আমি ঠিক মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে আমি সেমিফাইনালে চোট পাই, মানে সে বিভৎস চোট। সেই চোটের পর আমার খেলাটা অ্যাকচুয়ালি বন্ধ হয়। আমাদের কাছে তো অন্য খবর আছে। না, অন্য খবর কিছু নেই, ওই যেটা আমাদের হয়। কাছে খবর আছে যে শুধু এই খেলায় চোট পাওয়া না, তো মনে চোটও ব্যাপার আছে। সেটা ওটা ছোটবেলাটা ওটা ভুলে যাওয়াই ভালো। একটা চোট ছিল, কিন্তু সেটা চোট না অ্যাকচুয়ালি, ওটা শারীরিক চোট শুধু? শারীরিক এবং মানসিকও, কিন্তু ব্যাপারটা হলো ওই চোটটা আমাকে এগোতে সাহায্য করেছে। এই চোটটাও মানে খেলা বা ওই যেটা বলছো, তো না, ওই একটু চোটটা সম্পর্কে দর্শক বন্ধুরা একটু খোলসা করে জানতে চায়। না মানে শুধু খেলাটা কেন বন্ধ হলো জানতে হবে না, একজন মানে খেলাটা প্রখ্যাত মিউজিক ডিরেক্টরের খেলা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল। তো ব্যথা পেলে যে একটা শিল্পী মনোভাব যে জন্ম নেয়, তো সেখান থেকেই কি সূচনা? মানে না, সেখান থেকে সূচনা নয়। অ্যাকচুয়ালি ওই সময় খুব বিরক্তি ফিল করেছিলাম। বন্ধুরা এসে বুঝিয়েছে কেন পড়াশোনা করছিস না, সামনে মাধ্যমিক। সিম্পলি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রেমে আঘাত আচ্ছা, পেয়েছে। ওই হ্যাঁ ওরকমই, ওটা হয়, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু হয়। ওটা ভালো, ওটা আমার দিক থেকে না, আমি না যে কোনো জিনিস, সবাই ভাবে কি যে এটা না হয়েছে আমার লাইফটা শেষ, আমি এটা কোনোদিনও ভাবিনি। আমার যে কোনো জিনিস হয়েছে সেটার পিছনে কারণ আছে, এবং সেটা পজিটিভ দিক হয়েছে, কোনো সেখান থেকে শুরু হয়েছে তোমার। সেখান থেকে মানে মানসিক চিন্তা ভাবনাটার পরিবর্তন আমি ঘটিয়েছি, এবং আমি আস্তে আস্তে শান্ত হয়েছি, এবং সেখান থেকে ঘর কোনা হয়ে গেছি, এবং সেখান থেকে পড়াশোনাটাই ভালো করছি দেখছি, মানে ওই 0 থেকে পড়াশোনাটা এক লাফে আমি মানে মোটামুটি একটা জায়গায় পার্সেন্টেজে চলে গেছি, 60-70% মাঝখানে একটা নাম্বার আমার চলে গেছে। এবং দেখলাম যে আমার তখন না ওই খুব রাগ হচ্ছিল, ওই আমাদের ওই বাড়িটা, যে বাড়িটা আমরা আগে থাকতাম, সেই বাড়িটার পাশে মাঠ। তো সেই সময় খুব হিট ছিল আশিক বানায় আপনি, আর এইদিকে চোট, এদিকে পায়ের চোট, ওইদিকে মনে চোট, সামনে মাধ্যমিক, আর ওইদিকে আশিক মানে খুব খুব বিরক্তি ফিল করে আমি মোটামুটি পড়াশোনাটায় ঢুকলাম এক প্রকার জোর করেই। মোটামুটি রাত 3-4 পর্যন্ত বই পড়তাম, ভোরবেলা আবার সকাল সকাল তাড়াতাড়ি উঠে, মানে এরকম চলতো আর কি। মানে সেইখান থেকে পড়াশোনাটায় ভালো হয়ে গেলাম, 11-12 খুব মন দিয়ে পড়াশোনা করলাম। দেন আমার জীবনে পুরো খেলাধুলো পড়াশুনো বাদ দিয়ে আমার একটা নতুন জীবন এলো, যেটা কিনা আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও আমি যখন কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে পারলাম না, সেই সময়টা এক প্রকার রাগ হয়ে আমি আর কি একটু বেরিয়ে গেলাম যে আমি অন্য কিছু করব। মানে কোনো কিছু ভালো হওয়ার জন্য মনে হয় একটু কিছু কিছু খারাপের ওটা আমার হয়, দরকার। আমি যখনই দেখবো যে আমার কিছু খারাপ হচ্ছে, তা আমি ভাববো যে আমার সামনে কিছু ভালো হচ্ছে, এটা হয় আমার জীবনে, আমি মেনে নিয়েছি এটা। আচ্ছা, গানটা শুরু হলো কিভাবে, একটু গানটা শুরু হলো জিজ্ঞেস করি। কলেজে উঠলাম, পাশে ভর্তি হলাম হরিণঘাটা কলেজ। তো সেখান থেকে কলেজ সোশ্যালে দেখলাম ক্যাকটাস গান গাইতে আসলো। তো ওখান থেকে মনে হলো যে গিটার বাজাই বা কিছু। তার আগে আমার না ভাই গানের প্রতি একটা ভালো লাগা ছিল, যে বাবা মানে গাইতো, ঠিক ওই হয় না যে পাড়ায় কিছু ব্যান্ড থাকে, সেখানে কি গান রিহার্সাল করে, সেটা দেখে একটু ছিল ভেতরে। কিন্তু মানে তুমি কি, তোমাকে একটু কাটলাম, মানে তুমি কি মিউজিক্যাল ফ্যামিলিরই? না, মিউজিক্যাল ফ্যামিলিরই না, মানে ওই একটু চেষ্টা আর কি, মানে আচ্ছা। হ্যাঁ। তো সেখান থেকে কলেজের ফার্স্ট ইয়ারের বই কেনার টাকা থেকে আমি বইটা না কিনে পুরোনো বই বন্ধুদের থেকে কালেক্ট করলাম, এবং একটা সেকেন্ড হ্যান্ড গিটার নিলাম। ওখান থেকে শুরু হলো মোটামুটি আর কি গিটার বাজানো। মানে কলেজ জীবন শুরু, তার সাথে তোমার গান বাজনাও শুরু। তো এইভাবে ধাপে ধাপে আমরা আমাদের পরের সেগমেন্ট রিহার্সালে চলে যাচ্ছি।
এই সেগমেন্টে ফার্স্টে তোমাকে জিজ্ঞাসা করব, তুমি তো সেকেন্ড হ্যান্ড গিটার কিনলে, তারপরে কি হলো? মানে গিটার কেনার পর কিভাবে তোমার শুরুটা হলো, তোমার যে জার্নিটা, মিউজিক্যাল জার্নি যে শুরু হলো, এটা জানতে চাইবো। গিটার তো কেনা হলো, তো এবার শেখার পালা। তো শুভ্রদা বলে একজন আমাদের ওখানে, তাকে দেখতাম যে তার আমাদের পাড়ায় রিহার্সাল করতে আসতো ব্যান্ডে, তো সেখানে তার কাছে শেখা শুরু। টাকার অভাবে কিছুদিন শিখলাম, শেখা বন্ধ হয়ে গেল। তারপর আবার আবার একটা নতুন স্যার সুদীপ্ত বিশ্বাসের কাছে গেলাম, যেখানে আবার সেখানেও সেম সমস্যা, টাকার প্রবলেম। তারপর সেখান থেকে স্টপ হয়ে গেল পুরো, মানে বাজনাটাই স্টপ হইলো। দেন আমার দুই বন্ধু, মানে আমাদের ওরাও গান বাজনা ছোটবেলা থেকে করে, ওরা আমাকে হেল্প করলো যে ও একজন কিবোর্ড বাজায় আর একজন তবলা বাজায়। ওরা আমাকে সেখান থেকে, মানে ওরাই আমাকে প্র্যাকটিসটা করালো, মানে বিনা স্বার্থে, মানে এখনো ওরা আমার সঙ্গেই আছে। মানে ওনারাই তোমাকে গিটারের একদম অ আ ক খ হ্যাঁ, পুরোটা? মোটামুটি আর কি, যে এইভাবে গান বাজনা করতে, মানে ওই কর্ডস তো ইউটিউব রয়েছে তখন, সবে ইউটিউব চলে এসছে, গুগল চলে এসছে, তো ওইখান থেকে দেখা। আর ওরা জাস্ট গান বাজনাটা কি, যে গান বাজনাটা কি তুই শিখে হয় না ফিল করতে হয় না কি হয়, সেটাকে বুঝলাম ওদের কাছে, যে এইভাবে খাটলে, এইভাবে করলে এটা হয়, এইভাবে করলে শর্ট ফর্মে অনেক কিছু জানা যায়। সেটা ওদের কাছ থেকে শিখলাম, এবং সেটা রীতিমতো বকাঝকা করে, মানে তাতে কত গাল খেয়েছি তার ঠিক নেই। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে। আমার মনে হয় যারা দেখছে তাদের হয়তো এটা শিক্ষণীয় হবে যে মিউজিক বা গান বাজনাটা কি জিনিস, সেটা কি শিখতে হয়, শুধুই শিখতে হয়, নাকি তার সঙ্গে ফিলিংটাও ইম্পর্টেন্ট। তো সেখান থেকে আমি তোমার কাছে কি জানতে পারলাম, মানে কনক্লুশনটা একটু শুনবো যে মিউজিকটা কি দুটোর মিশ্রণে, নাকি না যে কোনো একটা, না গতানুগতিক ভাবে শেখাই শুধু? না, শেখা শুধু না, শিখলে কি হয়, প্লাস পয়েন্ট আছে অনেক কিছু, যেটা যেটা কিনা হাতড়ে হাতড়ে জিনিসটাকে পাওয়া, আর শিখলে পরে চট করে বোঝা যায় যে আমি কোনটা চাইছি, সেটার একটা রুট আছে, সেই রুটটাকে জানা। আর যেটা আমার মতন যারা আছে, আমার মতন অনেকেই আছে যারা এই ধর এইরকম ভাবেই গান বাজনাটাকে ভালোবেসেছেন এবং গান বাজনাটা করছেন, তারা কিন্তু ওই রকমই, যে তারা তাদের একটু সমস্যা হয় বুঝতে যে এই জিনিসটা কি, এবং দেখা গেল তারা তাদের থেকেও ভালো করে দিচ্ছেন, কিন্তু সেটা নাকি একটু শিখলে ভালো হয়। শিখলে একটা সবকিছুরই তো একটা প্যারামিটার হ্যাঁ থাকে, আছে। একটা যেহেতু প্রসেস থাকে। যেহেতু আমি গিটারটার থেকে ভালো গানটা মোটামুটি গাইতাম স্টেজে, কিশোর কুমার নকল, মানে কুমার শানু নকল, বাবুল সুপ্রিয় নকল, এগুলো ওর মধ্যে গিটার শেখার সাথে সাথে করছি। তো ওই জায়গাটা থেকে আমার একটা প্লাস পয়েন্ট আছে, মোটামুটি মানে হাতড়ে হাতড়ে আমি পেয়ে যাই সবকিছু আর কি। মানে তুমি স্টেজ শো করতে তাহলে? হ্যাঁ, স্টেজ শো মানে এটা কি কলেজের আগেই তাহলে তোমার স্টেজ শো? না, কলেজের আগে না, কলেজের পরেই। আচ্ছা, কলেজের পরে তুমি যখন তখন তো সবটা বাংলা ব্যান্ডের শুরু জোয়ার। করলে। আচ্ছা, তাহলে এবার রিহার্সাল কেমন, এই এই সময় রিহার্সাল গুলো কেমন ছিল? কিভাবে তালিম নিতে, বা নিজেও কিভাবে শো গুলো শুরু করলে, কাদের তত্ত্বাবধানে শুরু করলে, সেগুলো বলতে একটু আমাদের শুনবো। একটা তখন প্রথম ব্যান্ড হলো, মানে বাংলা গানের দল। তখন আমাদের সাথে গাইতো দেব উত্তম বলে, আমাদের থেকে অনেক সিনিয়র, আমরা ওনাকে ছোটবেলা থেকে দেখেই মানুষ হয়েছি। তো উনি গাইতো, এবং ওনার সাথে সাথে আমি কোরাস করতাম, গিটার বাজাতাম। এবং ব্যান্ডে যেহেতু একই পাড়ায় আমরা থাকি, আমাদের সপ্তাহে যখনই ফাঁকা হতো তখনই আমরা বসে পড়তাম, সারাদিন ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই রাগারাগি গালাগালি সবকিছু মিলিয়ে একটা পরিবেশ, গান শোনাতো শুধু, ম্যাক্সিমামটা গান। আর না পারলে তো আমার দুই বন্ধু আছে কানের দুপাশে, মানে এপাশে একজন এপাশে একজন, দুপাশে আমাকে মাঝখানে নিয়ে বসবে, ওরা বাজা, গান কর। তো এই জিনিসটা ওদের জন্যই হয়েছে। একজনের নাম কিশোর, একজনের নাম অমিত, ওরা দুই ভাই, এবং আমিও ওদের এক ভাইয়ের মতনই পড়তাম। মানে ওর মা আমাকে খুব এখনো স্নেহ করে, এবং গেলে পরে যদি সকালে যাই ওদের বাড়ি থেকে বেরোতে এখনো পর্যন্ত 10টা 10:30 বেজে যায়, মানে এতটা ওরা আটকে রাখে, থাক আমাদের এখানে। তো এইভাবেই রিহার্সাল চলতো, গান বাজনা হতো। তখন ওর সাথে সাথে আমি আবার কখনো বাংলা ব্যান্ডের গান হলে আমি আবার ওদেরকে নিয়ে আবার স্কুল শো গুলো হতো, সরস্বতী পুজো শো, খুব অল্প, মানে সেগুলো অনেক না, বছরে 2-4টে এরকম করলাম, এইভাবে করতাম। এই যে কিশোর কণ্ঠী, রফি কণ্ঠী, আশা কণ্ঠী, কুমার শানু কণ্ঠী, এগুলো আমরা শুনতাম তখন। তো তাদের মতন করে গান হ্যাঁ, গাওয়া, তাদের তো সেইটা নিশ্চয়ই তোমার ছিল, তুমি বললে। সেটা আমার ছিল, মানে এখনো আছে, আমি এখনো তাদেরকে তাহলে ছেড়ে এই যে এটা বলে দিলে, তার মানে তুমি ফেসে গেলে।
দুকলি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। থ্যাংক ইউ একটা সুন্দর গান শোনানোর জন্য। খুবই বাজে গান। আড্ডাটা একটু অন্যরকম হয়ে গেল। তো আমি তোমাকে এবার জিজ্ঞাসা করব, এত সুন্দর একটা গানের পরে, যে তোমাকে ইন্সপায়ার কে করতো মানে এই তোমার এই মিউজিক্যাল জার্নিতে? ইন্সপায়ার্ড বলতে মানে হয় না প্রত্যেকটা ধাপে, যখন প্রথম কিশোর কুমার শুনছি ওনাকে ছাড়া কিছু ভালো লাগছে না, দেন আবার নচিকেতা শুনছি ওনাকে ছাড়া কিছু ভালো লাগছে না, অঞ্জন দত্ত শুনছি, তো সবই আর কি মানে যাকেই শুনছি তাকেই ভাল লাগছে, মনে হচ্ছে না এর মতন একটু যদি করতে পারতাম, এটা যদি করতে পারতাম। আহ, কিছু গান বেরোচ্ছে সেগুলো আহ, লেখা হতো মানে সেই সুরেই মানে নিজে অন্যরকম ভাবে লিখতাম। তার মাঝে বলিনি একটা জিনিস মিস করেছি, সেটা হলো স্কুল লাইফে যখন 11-এ পড়ি তখন আমার মনে এখনো মনে আছে, কানাইলাল পাল বলে একটি স্যার আমার সঙ্গে এখনো যোগাযোগ আছে। উনি ইংলিশ পড়াতেন, ওনার ওনার মানে আমাদের স্কুলটা তার পাশে গার্লস স্কুল এবং জানলা থেকে দেখা যায়। তো ওই স্যার যখন পড়াতেন আর আমি বসে মাথাটা নিচু করে ওইদিকে তাকিয়ে লিখছিলাম। মেয়েদের দেখে গান লিখতে? ওই দিকে তাকিয়ে, জানলার দিকে তাকিয়ে। জানলা থেকে তো মেয়ে দেখা যায়। জানলা থেকে ওখানে গরুও দেখা যায় ওখানে। গরু? হ্যাঁ, গরুও ছিল, আম গাছও ছিল। মেয়েও ছিল সঙ্গে? হ্যাঁ, মেয়ে ছিল, মেয়েরা অনেক দূরে দেখা যেত না, তো সেখান থেকে ওই লিখছিলাম। এটা মিস করলাম, এটা সেই লেখাগুলো আমার এখনো আছে খাতা। তো স্যার পুরো ধরে নিয়ে সোজা হেড স্যারের কাছে চলে গিয়েছিল যে যে স্যার আমি ইংলিশ পড়াচ্ছি আর দেখুন কি করছে। তো স্যার তখন রথীন্দ্রনাথ বিশ্বাস বলে একজন আমাদের হেড স্যার, উনি বললেন যে অন্তত পড়ার যখন পড়াচ্ছে তখন তো পড়। পাশে আমার এক বন্ধু বলছে স্যার ও না বেঞ্চ বাজিয়ে গান টান করে। তো সেই আর কি মানে পুরো কেস খাইয়ে দিয়েছে। হ্যাঁ, কেস খাইয়ে দিয়েছে এবং টিসি দেয়নি, মানে টিসি হয় না এখানে ঠিক, মানে গার্জিয়ান কলটা হয়নি, আমি বেঁচে গেছি। সেই স্যার এখনো বলে যে তুই শেষে ওটাই করলি। আমার মনে হয় উনিও খুব প্রাউড তোমাকে নিয়ে। হ্যাঁ, উনি এখন নিজে কবিতা লিখছেন, আমাকে কয়েকটা লেখাও দিয়েছেন যে যদি পারিস তো করিস। এটাই তো অ্যাচিভমেন্ট। তো ওই যে বললাম না যে নেগেটিভ আমার জীবনে কোনো কিছু আসেনি, সবই ওটার পর পজিটিভ এসছে। বাহ। তো এবার আমি তোমার একটু শো এর জার্নি গুলো শুনবো, যে কিভাবে তুমি শো পেতে, তারপর কিভাবে করতে সেই জার্নিটা। প্রথম যখন আমরা শুরু করলাম 2-3 বছর আমাদের শো সেরকম ছিলই না, যেহেতু বাংলা গান শুধুমাত্র ওই উত্তম দা সেই আর কি কিছু শো ধরতো। তারপর আমাদের মানে আমাদের ব্যান্ডটা ভেঙে গেল এবং ভেঙে গিয়ে আমি আর আমার যে কিবোর্ডিস্ট ও মিলে একটা ব্যান্ড করলাম। আহ, একদিন হঠাৎই আমাকে ডাকলো, এই আমি হিন্দি ব্যান্ডে বাজাচ্ছি, তুই কি বাজাবি? তো আমি সেখানে গেলাম এবং সেখানে গিয়ে একটা ব্যান্ড নতুন করে একটা তৈরি হলো আমাদের। সেখানে আমাদের নতুন সংযোজন হলো রাজা রয় বলে একজন মানুষ। এখনো পর্যন্ত তার সাথে খুবই ভালো সম্পর্ক এবং খুবই ভালোবাসেন। উনি এসে আমাদের মিউজিক্যাল পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দিলেন, যে তোমরা শুধু এই গান করলে হবে না, এইগুলো করো। এবং কলকাতা থেকে বড় বড় আর্টিস্টদের সঙ্গে নিয়ে গিয়ে আমাদের ওখানে শো করা হতো, রিহার্সাল চলতো। আমরা খুব কুড়ে রিহার্সালটা খুব কম করতাম, এখনো কম করি। তো সেখান থেকে উনি আমাদেরকে উনি আসার পর থেকে আমাদের আর মানে ফিনান্সিয়াল দিকটা কোন দিক থেকে সমস্যা হয়নি। আচ্ছা। এখনো যদি বলি যে রাদা সমস্যা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এইরকম একটা মানুষের সঙ্গে পড়ে আমরা প্রচুর শো করি, মাসে বছরে নাই নাই করে 150 পার হয়ে গেছে, এরকম শো হয়েছে আমাদের, মানে এমনও দিন গেছে দিনে 2টো শো করেছি আমরা। এরকম কিছু কিছু মানুষকে মনে হয় ভগবান নিজেই হ্যাঁ, পাঠিয়ে দেয়, কারণ এরকম মানুষগুলো না থাকলে হয়তো অনেক জার্নির হয়তো সেখানে ইতি হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমি জানি না তুমি এটা বিলিভ করো কিনা, বাট তাও জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে, ধরো তুমি এই যে যেই জায়গায় এখনো দাঁড়িয়ে আছো, সেই জায়গাতে হয়তো তুমি যেখানে আছো সেখানে অনেক মানুষের অবদান রয়েছে। তো প্রফেশনাল দিকটা আসবো, আমি তার আগে একটু জেনে নেবো বাড়ির দিকটা। বাড়ি থেকে কতটা সাপোর্ট তুমি পেতে? বাড়ি থেকে সাপোর্ট বলতে, যেহেতু একদম প্রথমে বললাম যে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, 2 ভাই 1 বোন,
দাদু ঠাকুমা, কাকা রয়েছে, জ্যাঠারা আলাদা থাকে, তো কাকা বিয়ে করেনি। তো সেখান থেকে আমাদের আর্নিংটা খুব সমস্যা, যেহেতু আমার বাবা খুব বড় কিছু কাজ করেন না। তো সেহেতু মানে যেটাই করেন সেটাই সংসারের পেছনে চলে যায়, পড়াশোনা রয়েছে, এই রয়েছে, তাতে তো খরচ। আগে তো এখন যত স্কোপ আছে কাজের, সেই স্কোপটা আগে ছিল না। আগে যে যেটা করতো সেটার বাইরে বেরিয়ে অন্য কিছু করবে সে চিন্তা মানে ভাবনাটা এক্সট্রা ইনকামের কোনো জায়গা ছিল না, এখন যেটা আছে। তো সেখান থেকে তার পড়াশোনার খরচ চালাতেই আমাদের তার বাবার কালঘাম ছুটে যেত। সেখান থেকে তার মধ্যে ভাই আবার পড়াশোনায় খুবই ভালো, ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওর ফিউচারে ইংলিশ নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। তো সেটাও বলছি পরে আস্তে আস্তে। তো সেখান থেকে আমি যেহেতু বড়, আমার পরে বোন, তো আমার উপর প্রেশারটা কি হয়, বড় ছেলে হলে যেটা হয় যে তুমি যখন এগিয়ে গেছো, পড়াশোনা করছো, কলেজে পড়ছো, তুমি তাহলে কিছু করো সাপোর্ট সাইডে। সেটা করছি না আমি, গিটার নিয়ে চলছে, বন্ধু ডাকছে চলে যাচ্ছি। একটা ভবঘুরের মতন ব্যাপার। হ্যাঁ, মানে কোনো ঠিক ঠিকানা নেই, না জামা প্যান্টের ছিঁড়ি আছে, না কিছু আছে, একটা ভাঙা সাইকেল যেটা ওটা নিয়েই চলছে, একটা গিটার নিয়ে। মানে গিটারটা পিঠে ঠিক না, মানে গিটারটা রিহার্সাল রুমে রয়েছে, একটা বাড়িতে রয়েছে। তো গিটার নিয়ে ঘুরতে আমাকে পাড়ার লোক এখনো পর্যন্ত দেখে না। তো ওখান দিয়ে তখন বাবার একটাই প্রশ্ন যে এগুলো করলে তো হবে না, মানে তো যেটা গেছে সেটা হলে গিয়ে দেখা হতো ঠিক সন্ধ্যেবেলা খাওয়ার পরে, খাওয়ার সময় টেবিলে। তো তখন গিয়েই যত রাজ্যের ঝামেলা, কেন হচ্ছে না, কেন করছিস না, সারাদিনের একটা বকাঝকা বা অভিযোগ সবটাই তখন বলতো। ভাতের থালাটা ঠেলে উঠে যাওয়া, এগুলো চলছে। কোনোদিন বলেনি যে তুই খাবি না বা কিছু, সেগুলো বলবে না, কিন্তু সেটা আমার নিজের থেকেই খারাপ লাগতো, আমি কিছু করতে পারতাম না। তো এইভাবেই আর কি চলছে। এই জিনিসগুলো মনটাকে কতটা শক্ত করতে সাহায্য করতে আমি ফিল করিনি এগুলো কখনো, যে এটাকে নিয়ে আমাকে এটাকে করতেই হবে। আমি না করে গেছি, আমি না এটাই করব, আমার চিন্তা ভাবনা এটাই, আমি মিউজিক করব, আমার গান বাজনার দিকে ন্যাক চলে এসছে, আমি গান বাজনাটাই করব। ওইগুলো আমি ভাবিনি, মানে তখন কোনো দায়িত্ব ছিল না। তো মানে আমাকে এটা করতেই হবে, আমাকে বাড়ির জন্য ভাবতে হবে, আমি ভাবিনি কোনদিন। আমি শো করতাম, আস্তে আস্তে শো শুরু করেছি, শো করতাম, মাকে এসে কিছুটা দিয়ে দিতাম, কিছুটা আমার কাছে রেখে দিতাম। সেটা যে কি করতাম আমি নিজেও জানি না। এই যা যা ফেস করেছো এগুলোকে হয়তো এখন তুমি এসে স্ট্রাগল বলছো, যখন ফেস করেছো তখন কি এগুলোকে স্ট্রাগল মনে হতো? না, তখন আমার এগুলো কিছু মনেই হয়নি। আমার মনে হচ্ছে না, ও হচ্ছে যেমন চলছে চলুক, আমি আমারটা চেষ্টা করে যাই। এখনো আমি সেই একই রকম, আমার এটা এখনো মনে হয় না যে আমি একটু বেশি খাটি, একটু বেশি করি। আমার মনে হয়, আমি মনে হচ্ছে আমি নর্মাল চলছি, আমি নর্মালি যাব, আমি খুব তাড়াহুড়োর আমার দরকার নেই। আমার খুব নামেরও প্রয়োজন এক্ষুনি আছে দরকার নেই, আমার হয়তো আস্তে 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 হবে। কারণ আমি এইটুকু ফিল করতে পেরেছি যে আমার মধ্যে কিছু মাইনাস পয়েন্ট আছে, কিছু নেগেটিভ জিনিস রয়েছে, যেই জিনিসগুলোকে আমাকে ওভারকাম করতে হবে। সেই জিনিসগুলোকে আমি চুপচাপ শান্ত মাথায় আমি আস্তে 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 করে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। একটা আর্টিস্টের মনে এটা সব থেকে প্লাস পয়েন্ট, যে নিজে আমার কোনটা মাইনাস কোনটা প্লাস সেটাকে ডিটেক্ট করতে পারা এবং সেই অনুযায়ী এগোনো, এটা অনেকটা এগোতে সাহায্য করে। ওটা আমি বুঝি বলেই আমি মানে কোনো অভিযোগ আমি রাখি না, আমি কেন কাজ পাচ্ছি না, কেন আমার কাজের সংখ্যা বাড়ছে না। এতক্ষণ আমরা রিহার্সাল সেগমেন্টে ছিলাম, গল্প শুনলাম, এরপর আমরা আমাদের পরের সেগমেন্টে যাব, অন দ্য ওয়ে। এই সেগমেন্টে আমি জানতে চাইবো প্রথমেই যে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ কবে? ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই দূরে, মানে আমি তখন তো স্টেজ করছি, কিছু কিছু ফিল্ম আর্টিস্টদের সঙ্গে দেখছি তারা গান গাইছে, তখন গান বানাবো সেরকম কোনো কিছু মাথায় আসেনি। একদিন হঠাৎ আমার একটা বন্ধু, ও স্টেজের ব্যাকআপ ডান্সার হিসেবে ছিল, ও একদিন আমাকে বললো যে অমিত, তুই তো গান বাজনা করিস, তা আমাদের একটা রিয়ালিটি শো করছে, একটা গান বানিয়ে দে। আচ্ছা। তো গান বানিয়ে আমি কি করে গান বানাবো, আমি কি জানি নাকি? তো ও আমাকে তখন একটা রেফারেন্স দিল যে আমরা এই ধরনের ডান্স রিয়ালিটি শো, এরকম একটা গান আমাকে বানিয়ে। তো সেটা মোটামুটি সপ্তাহ 3-4 মধ্যে আমি একটা বানালাম, মানে এতটা সময় লেগেছে, বুঝতেই পারছি না যে কি করব, এবার গান বানায় কি করে। তো সেই একটা বানালাম। তো ওটা শুনে মনে হলো যে ভালোই তো হয়েছে, খারাপ তো হলো, মানে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ, ভালোই তো হয়েছে। এবং সেটা আমি মানে গিয়ে দিয়েছিলাম, খুবই আচ্ছা, গানটা শুটটাও তোমার গেছো তুমি? হ্যাঁ, মানে খুবই
মানে আমি যেহেতু আমার অন রেকর্ড ভয়েস খুব খারাপ, মানে আমি স্টেজে হয়তো গাইতে পারবো দু কলি, কিন্তু রেকর্ড ভয়েস খুব বাজে, সেটা আমি গিয়েছিলাম, দেখছি না খারাপ লাগছে না, ঠিক আছে। তারপর ওটার পর তখন ফেসবুক এলো, ফেসবুক আমি হাতে পেলাম, দেন আমি ফেসবুক থেকে আমার যোগাযোগ হলো প্রভাস মন্ডল বলে একজন দাদা, ওরা তখন প্রভাস অরিজিৎ বলে ওদের জুটি ছিল, ওই দাদা ওদের শুটার বলে একটি ছবি করেছিল, জয় সম্ভবত ছিল হিরো। তো শুটারের পরে আমার সঙ্গে আলাপ হলো, তো বললো ঠিক আছে এসো কলকাতা এসো, এইখানটা এসো। প্রথম কলকাতা ঢুকছি, আমাদের কল্যাণী থেকে এলাম ট্রেনে করে, এসে প্রথম এনডিওনে ঢোকা, দেখেই কেমন একটা লাগছে যে এখানে কি হয় আবার। আচ্ছা, তার মানে তোমার মিউজিক্যাল জার্নিতে এটা ফার্স্ট টাইম কলকাতায় আসা? একদম ফার্স্ট টাইম কলকাতায় আসা। বাহ। যে কিভাবে এটা এখানে কি হচ্ছেটা কি। তো গেলাম, দেখলাম পাশেই হরনাথ চক্রবর্তীর অফিস, তার পাশে প্রভাত, বিরাট ব্যাপার। হ্যাঁ মানে আমি ভাবছি হরনাথ চক্রবর্তীর অফিস, মানে লোকটাকে দেখিনি, মানে মনে আছে যে পাকা পাকা চুল। হ্যাঁ, তো ওনার প্রতিবাদ দেখেছি, বহু ছবি। হ্যাঁ মানে প্রতিবাদটা কি অডিও ছিল আমার বাড়িতে, অডিও পুরো সিনেমাটাই শুনতাম মানে চালিয়ে। তো তারপর ওখান থেকে তাদের সাথে আলাপ হলো, এবং সেখানে যেতে যেতে কি হয়, যেতে যেতে ওর পাশেও আরো কিছু লোকের সাথে আলাপ হয়ে যায়, সেখানে আলাপ হলো, তারা একজনের সাথে আলাপ, তারা বলছে আমরা একটা ছবি করছি, তুমি মিউজিক করছো, তাহলে তুমি তো নতুন, তাহলে তুমি আমাদের এখানে মিউজিক করে দাও, নিজে গান বানিয়ে দাও, খরচ কিন্তু আমরা দেবো না, তুমি করে নিয়ে আসবে, দুটো গান করে দাও, তুমি এটা করলেই দেবে, আমাদের ছবি সুপারহিট হবে। আমি বললাম ভালো তো, বিশাল ব্যাপার, আমার ক টাকা লাগবে করতে, তখন স্টেজ করছি, পার ডে শো করছি, মানে সিজনে প্রচুর শো, কোনো ব্যাপারই না। করলাম, করার পর সেটা প্রভাস দা শুনে খুব রাগ করলো যে তুমি আমাকে আগে জানাবে তো। আমি বললাম কি জানাবো, তারা কাউকে বলতে বারণ করলো, কিন্তু তুমি তো, তোমাকে বললাম। বলে এরকম করবে না কখনো। আচ্ছা ঠিক, তোমার ছবির দরকার, আমরা একটা ছবি করছি, এটাতে তুমি গান বানাও, দেখি কেমন লাগে। ছবির নাম একা একলা মন। তা ও যেটা করলাম সেটা যখন রিলিজ হলো, যেই হলে হলো সেই হল গেলাম, আমি রাজাদাকে নিয়ে গেছিলাম, দেখে বললো এটা কি করেছিস। তো খুব মানে একটা খারাপ সিচুয়েশন, মানে অপমানিত বোধ করলাম। তো বললো না চল চেষ্টা কর। তারপর প্রভাতে তিমিরদার আলাপ, বাই ফোনে কথা হলো যে তিমিরদা আমি নতুন শুট করছি, একটা ছবি পেয়েছি, যদি তুমি গাও আমার প্রোফাইলটা ভালো হবে, আমি তো চিনি না কাউকে তোমার সঙ্গে, ফেসবুকেই তিমিরদার সাথে আলাপ। হ্যাঁ। তো তিমিরদা বললো তুই কি বাজেট রেখেছিস বল। আমি বলছি দাদা আমার কাছে এই আছে, তো চল গাইবো। আমাকে গিয়ে দিল, আমাকে কখনো টাকার জন্য বলেনি। এটা অনেক বড় একটা সাহায্য। হ্যাঁ, এখনো যেই কন্টিনিউ আমার সাথে যোগাযোগ আছে, আমাদের কল্যাণী শো হলে আমাকে বলে তুই আয় দেখা কর। তো ওই সময়টা যদি তিমিরদা হেল্প না করতো, ভালো গানটা হতো না। অসাধারণ গলা ওনার। হ্যাঁ, তো গানটা যে কজন না শুনেছে, অত বড় ছবি ছিল না যদিও, তবে শুরুর দিক তো অনেক, মানে এইটা অনেক কিছু, যে তিমির গিয়েছে, প্রসেনজিৎ মল্লিক গিয়েছে, এবং আমি গানটা সুর করেছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তিমিরদার ওই সময় থেকে প্রচুর হেল্প করেছে, এবং তারপরে ছবি পেলাম বিদ্বেষ, যেটা সুদীপ্ত ভট্টাচার্য ডিরেকশন করেছে। মানে ওই কাজগুলো আমার কাছে অনেকই বড়, মানে এখনো মনে হয় যেন এখনো যে কাজ করছি তার থেকে মনে হয় যেন ওই কাজগুলোই আমার কাছে বেশি, মানে ওই শুরুর দিক তো স্টেপিং স্টোনস হিসেবে ছিল তোমার ধাপে ধাপে। সেখান থেকে মিউজিক ভিডিও করলাম, বোবামন, সেখানেও তিমিরদা। তারপর সায়ন বসুর সাথে আলাপ, সায়ন বসুর একটা মিউজিক ভিডিও করলাম। তারপর ছবি এলো কিছু না বলা কথা, যেখানে আমি ফার্স্ট টাইম সোমলতাদি সাথে আমার কথা হলো, এবং সোমলতাদি সাথে গিয়ে আমি অনেক কিছু শিখলাম, যে আমি এতদিন না স্কেলের চেঞ্জের বিষয়গুলো অতটা, মানে আমি আমার গানের মধ্যে আসেনি যে আমি একটা গান করছি সেটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে হবে, মানে করতে করতে শিখছি তো, যেহেতু আমার প্রফেশনাল শিক্ষা নেই এই বিষয়টা নিয়ে। তো সেখানে সোমলতা দিয়ে আমাকে যখন প্রশ্ন করলো যে অমিত আমি না এইখানে গাই, এই স্কেলে গাই, তো সেখানে আমার একটু, সেটা একটু প্রথম দিকে সমস্যাই হয়েছে। তো দেন সোমলতা যখন আমাকে বুঝিয়ে দিল ব্যাপারটা যে অমিত এইভাবে হবে, তো এটাও সোমলতা দির ক্রেডিট। এবং গানটা এত সুন্দর গেয়েছে যে আমি যেই সুরটা করেছি সেটা যতটা না মানে
বিউটিফুল ছিল তার থেকে বেশি হয়েছে সোমলতাদির ভয়েস। মানে অ্যাকচুয়ালি সোমলতাদির ভয়েসটাই এত সুন্দর যে যে কোনো গান ওনার গলায় একটা অন্যরকম, কিন্তু উনি কিন্তু এই ধরনের সিঙ্গার নয়, উনি ঠুংরি সিঙ্গার, ঠুংরি গান খুবই খুবই ভালো গায়। সেখান থেকে এটা তোমার থেকে প্রথম জানলাম যে ঠুংরি ঠুংরি। তুমি শুনে দেখো, ইটিভিতে একটা আমি শুনেছিলাম, প্রথম ইটিভিতে শুনেছিলাম যে উনি একটা গেয়েছিল একটা গান, যে সে এই ধরনের গান উনি গাইতে পারেন। তো তখন আমি বললো যে রেকর্ডের সময় যে আমি না এইগুলোই আগে গাইতাম, আমি নিজেকে চেঞ্জ করার জন্য, নিজের একটা সাউন্ড করার জন্য এটাকে এই এই ধরনের সাউন্ড করেছি। তখন আমি বুঝলাম যে আমাকেও একটা প্যাটার্ন বার করতে হবে, যে আমাকেও যদি মানুষ চেনে যে অমিত এই ধরনের সুর করে বা এই ধরনের গান অমিত মিত্র, তো ওইখান থেকে আমি শিখছি করছি। তো সেই গানটা এতটাই ভালো হয়েছে এবং এতটাই জনপ্রিয় হয়েছিল যে আমরা ফিল্মফেয়ারে নমিনেশন পেয়েছিলাম এবং প্রথমবার ফিল্মফেয়ারে গিয়েছিলাম। তার মানে আমি যতদূর জানি এই ফিল্মফেয়ারে নমিনেশনে কি তোমার বিয়ে হওয়ার কারণ, মানে তোমার বিয়ের চাবিকাঠি? চাবিকাঠি একদম সত্যি কথাই, মানে যেটা হয় আর কি, মানে আমাদের মফস্বলের ছেলে মেয়েরা যখন গান বাজনা করছে তাদের মা বাবা জানবে যে গান বাজনাটা কি, আবার মানে করছো ঠিক আছে কিন্তু তোমার মানে এটা প্রফেশন হতে পারে না, প্রফেশন হতে পারে না। তুমি এটা সাইডে তুমি রাখছো, মানে হবি, ঠিক আছে, মানে তোমাকে চাকরি করতে হবে, একটা চাকরি করতে হবে না, একটা বিজনেস করতে হবে না, কোনো একটা কাজ করতে হবে যেটা করে তুমি আর্ন করে সংসার চালাবে। মানে তোমার বেশিরভাগটা এখনো সেটাই আছে যে সরকারি চাকুরি। তো সেটা আমার তো কোনোদিন পছন্দ ছিল না, তো সেই জন্য একটা আমার তো প্রেম প্রেম ঘটিত সংগঠিত বিয়ে, তো সেইখানটায় তার ফ্যামিলিতে সমস্যা ছিল এবং আমার ফ্যামিলি তো বাবা একই কথা, কি করিস রে বিয়ে করবি, তো বয়সও বাড়ছে আর এদিকে মায়ের সমস্যা, একা এত বড় ফ্যামিলি চালাতে পারছে না, তো দাদু বৃদ্ধ দাদু ঠাকুমা। তো সেখান থেকে যখন ফিল্মফেয়ার নমিনেশনটা পেলাম, ওর মায়ের দিক থেকে খুব সমস্যা ছিল যে না, যতই হোক সেটা সমস্যা না, অ্যাকচুয়ালি সবাই চায় যে তার মেয়ে একটা ভালো জায়গায় যাবে। তো সেখান থেকে যখন ফিল্মফেয়ারে নমিনেশন পেলে আমার শ্বশুরমশাই নিজে সবাইকে ফোন করেছে যে আমার এই ছেলের সাথেই বিয়ে দেবো। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা, যে আমি যোগ্যই নই ওই বিষয়, এরকম একটা কথা কেউ আমার উপর দিয়ে বলবে, এটা আমি এখনো নিজেকে ভাবি যে কি হিসাবে উনি বললেন। তো যেটা সেটা আমার কাছে অনেক প্লাস, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না, মাথা থেকে একটা অনেক বড় বোঝা নেমে গেল। মানে এটা হয় না বেসিক্যালি, মানে একটা মেয়ে সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার একটা ভালো জায়গায় বিয়ে হবে, সেখানে সে গান বাজনা করছে, তার এখনো পরিচিতি সেরকম ভাবে তো আমার হয়নি। তো এইটা মানে আমার কাছে একটা বড় কিছু, এবং সেখান থেকে আমার লাইফটা আরো চেঞ্জ হয়ে যাওয়া। তারপর মানে ওই ডিসিশনটা আমার কাছে মনে হলো যে বাড়িতে তো বাবা তো অবশ্যই, বাবা মা ঠাকুমা দাদু সবাই তো আমার সাথেই আছে আর কি, মানে আর একটা ফ্যামিলি এলো যেন একটা আমার ভিতটা আরো শক্ত হলো আর কি, এরকম একটা ব্যাপার হলো। তো আরো ওর পর থেকে আরো মানে মনে হচ্ছে যেন আমার নিজের একটা দায়িত্ব বেড়ে গেল, লাইফটা আরো মানে আমাকে আরো পাল্টাতে হবে। মানে চেঞ্জ কি হবে আমি জানি না, আমি নিজেকে পাল্টাচ্ছি। মানে আমি তুমি শুরু থেকে যা যা শুনছো এগুলো সবকিছু কিন্তু আমি নিজে থেকে করছি, মানে এটা না যে আমি মানে হয়ে যাচ্ছে এরকম না, মানে আমি নিজেকে দেখছি যে এটা না হয়নি, আবার একটু এরকম করে দেখি, এভাবে ঘুরে দেখি, এরকম ভাবে আগে নিজেকে পাল্টাচ্ছি। তো তোমার স্পেশাল মানুষটার কি রিয়াকশন ছিল এই এত কিছু জার্নির পিছনে, মানে এই রাজি না হওয়া, রাজি হওয়া, এখান থেকে নমিনেশনে যাওয়া, মানে এটা একটু কি শুনতে পারি? অ্যাকচুয়ালি তার রিয়াকশনটা কি তখন ছিল একটা, মানে তার না এই মিউজিক্যাল ব্যাপারটা নিয়ে তার কোনো রিয়াকশন নেই, তুমি কি করছো করো। তার রিয়াকশনটা ছিল বিয়েটা হচ্ছে, মানে এটা নিয়ে খুব উৎসাহিত, ফিল্মফেয়ারে গেছি ঠিক আছে, গেছি দেখেছি ঠিক আছে, বিয়েটা হয়ে গেছে, এটা হচ্ছে, এটা নিয়ে সে বেশি এক্সাইটেড। এবং তার জন্য মানে সে এতটা খুশি আমি ভাবতে পারিনি, যে ওই গান বাজনা ফিল্মফেয়ারে নমিনেশন নিয়ে না, সে বিয়ে নিয়ে বেশি খুশি হয়েছে। আচ্ছা, তো পাভেলদার কথা শুনতে শুনতে একটা কথা মনে পড়লো, যে কলকাতা চলন্তিকা ছবিটার কথা। তো সেখানে আমি যতদূর জানি তোমার সাথে অফ ক্যামেরা আড্ডা মেরেছি, শুনেছি একটা ঘটনা, তো সেটা নিয়ে যদি একটু তোমার সাথে কথা বলতে পারতাম আর দর্শক বন্ধুরা যদি জানতে পারতো বিষয়টা। অ্যাকচুয়ালি বললাম না যে আমি খুব বকা খাই পাভেলদার কাছে, যে এই এত বড় একটা গানের পরে গিয়ে আমি ঠিকঠাক ডেলিভারি করতে পারছিলাম না,
বিভিন্ন রকম কারণে, সেটা লিগে ফ্যামিলিতে আমার একটা মেডিকেল এমার্জেন্সি চলছে আর কি। ওই অসুরের পর গিয়ে 2 বছর তো লকডাউন গেল, তারপরে আমাকে হঠাৎ পাবেলদা আবার গানের জন্য বলে, কিন্তু ওই সময়টায় আমার পুরো মেডিকেল এমার্জেন্সি, বাড়িতে ক্যান্সার, ছেলের শরীর খারাপ, মানে এই নিয়ে আমি আর কি মানে পুরো এমন ভাবে ঘেটে গেছি যে আমি আমি না পারছি মানে কিছু কোনো গান, মানে আমি গান যে বানাতে পারি বা আমি যে সুর করতে পারি বা আমি যে একজন সুরকার হিসাবে কাজ করতে এসেছি সেই জিনিসটা আমি পুরো ভুলে গেছি। ডিসটেন্স তৈরি হয়ে হ্যাঁ, গেছিল, মানে ঘেটে গেছিল। শ্বশুরমশাই ক্যান্সার, কিছুদিন বাদে আমার ছেলের মানে শ্বাসকষ্ট, আইসিইউ বেড, মানে এই সময়টা পুরো পুরো বছরটা ঘেটে গেছে। তো ওই সময় মানে আমার সব থেকে মানে হয়তো মিস বলবো না, জানি না কি এটা, মানে দাদা আমাকে নিজেই লিখে দিয়েছিল গানটা, আমি কিছুটা মানে সুরটা করেছিলামও, কিন্তু যেহেতু হয় কি যে আমি আরো একটু বেটার হবে, তুই এইভাবে ভাব, আমি না গানটাকে এইভাবে ভাবছি, আমি সেইটা করতে আর পারিনি, আমার মাথা থেকে আর বেরোয়নি, আমি মানে বসেছিলাম কিন্তু আমি গান আর সুর করতে পারিনি। গানটার নামটা একটু শুনবো। গানটা গীতবিতানের দিব্যি, দাদার মানে যা পাবেলদা যে অ্যাজ আ রাইটার যে খুব ভালো লেখেন তার প্রমাণ গীতবিতানের দিব্যি, মানে দাদার অনেক গান লেখা আছে, রিলিজও আছে, কিন্তু এই গানটা আমার কাছে খুব মানে ভালো লেগেছে লেখাটা, আমি এখনো পর্যন্ত দাদাকে বলি, দাদা আমাকে কিছু লিরিক্স দাও। গানটা খুব জনপ্রিয় গান, সেটা আমরা সবাই শুনেছি। মানে এই গানটা প্রথমে তোমার কাছেই আসে? হ্যাঁ, গানটা আমার কাছে প্রথমে আসে, কিন্তু আমি করতে পারি তার সৎ ব্যবহারটা আমি করতে পারিনি, মানে তার সম্মানটুকু আমি রাখতে পারিনি, যেটা আমার কাছে মানে চরম হতাশাজনক একটা কাজ আর কি। গানটা যখন তোমার কাছে আসে তখন তো তুমি একটা সুর করেছিলে, যেটা আমি জানি, তোমার সাথে আমি বহুবার গল্প করেছি, বহুবার গানটা আমি শুনেছি, কিন্তু আমি একবার চাই তুমি আমাদের অডিয়েন্সকে গানটা একবার শোনাও। যদিও এটা ঠিক নয়, কারণ ওটা আগে ওটার একটা গান হয়ে রয়েছে, ওটা দিয়ে আমি আবার অন্য সুর করেছিলাম, মানে প্রথমে সুর করেছিলাম, সেটা প্রকাশ করাটা ঠিক নয়, তাও করছি দুটো লাইন একটুখানি একদম। কারণ মানে পাবেলদা হয়তো রাগ হবে না, যেহেতু আমাকে খুব ভালোবাসে এবং সে জানে যে আমি কেন করতে পারিনি। গানটা ছিল তুমি বাঁকোয়া ধরলে একতারা হব, কৃষ্ণ চাইলে হববাসী, গীত বিতানের দিব্যি, ভীষণ তোমায় ভালোবাসি, এটুকু করেছিলাম। সরি পাবেলদা, করতে পারিনি বলে আমার নিজের খুব খারাপ লাগে। এবং এই শুধু গীতবিতানের দিব্যি না, এই সময় পাবেলদা আরো কয়েকটা কাজ সামনে আসছে, প্রত্যেকটার জন্য আমাকে পাবেলদা গানের জন্য বলেছে, আমি একটাও করতে পারিনি, মানে এটা। আর আমি এই কারণের জন্য আমি খুব বড় হাউসে গিয়ে আমি নিজে গান শোনাই না, আমি তখন আমি বুঝলাম যে আমার মধ্যে অনেক মাইনাস পয়েন্ট রয়েছে যেগুলোকে আমাকে ওভারকাম করতে হবে, যেই জন্য আমি থমকে আছি, যার জন্য আমার খুব দেখবে খুব অল্প গান বেরোচ্ছে এবং কাজের জন্য চেষ্টা করছি, কিন্তু আমি খুব বড় বড় জায়গায় যাচ্ছি না, এই একটা কারণে যে আমি আমার জায়গাগুলোকে ঠিক করবো। তো অসুরের এত বড় একটা সাকসেস, তারপরে আবার তোমার কাছে কলকাতা চলন্তিকা আসে, সেখানে তুমি অনেক রকম স্ট্রাগলিং পিরিয়ডে তুমি ছিলে, তাই তুমি করতে পারো, কিন্তু তারপরে তো এতগুলো বছর আমরা আরো কাটাচ্ছি, তো এখন কেন সেরকম কোনো বড় গান নেই? হ্যাঁ, বড় গান আছে অবশ্যই, আমাদের hangama.com খুব তাড়াতাড়ি আসছে, মানে তার hangama.com এর পেছনেও আরো গান আছে যেগুলো রিলিজ হয়নি, যেগুলো আস্তে আস্তে আসবে। খুব শিগগিরই সিনেমাটা আসছে, কৃষ্ণেন্দুদা আমাকে সুযোগ দিয়েছে একটা গানের জন্য, যেখানে আমি আর স্যাভিদার মিউজিক করছি, গানটি গেছে নাকাশ আজিজ। তো গানটা খুবই ভালো হয়েছে এবং খুবই মানে সাড়া ফেলেছে, একটু ডান্স নাম্বার, একটু অন্যরকম ভাবে, মানে অসুরের পর যে একটা অন্য গান, সেটা এইটা আসছে। মাঝে অনেক গান গেছে, মিউজিক ভিডিও গেছে, ছবিও গেছে, কিন্তু সেরকম ভাবে হিট হয়নি। সোনুজি আমার গান গেয়েছেন, জুবিন গার্গ আমার গান গেয়েছেন ছবিতে, কিন্তু সেগুলো সেই রকম ভাবে আসেনি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেইগুলো সেরকম ভাবে আসেনি, হয়তো অনেক মানে ছবিটা সেরকম ভাবে রিলিজ করতে পারেনি প্রডিউসার, গানগুলো সেরকম ভাবে প্রেজেন্ট হয়নি, এইভাবেই গেছে। অনেক কংগ্রাচুলেশন তোমার এই গানের জন্য। এরপর আমরা আমাদের পরের সেগমেন্ট গ্রিন রুমে চলে যাচ্ছি। এবার আমরা আড্ডা দেব গ্রিন রুমে, স্টেজে ওঠার একদম আগের মুহূর্ত।
তো গ্রিন রুমে আমরা অনেকটা সময় ওয়েট করি স্টেজে ওঠার জন্য, বসে থাকি, এই সময় একটা অন্যরকম আড্ডা মারি আমরা। তো আমি তোমাকে জিজ্ঞাসা করব যে নিজেকে কিভাবে গ্রুম করো? নিজেকে গ্রুম করি বলতে সেই রকম ভাবে কিছুই নেই, যেহেতু বললাম যে আমি সেরকম মানে শিখে এখানটায় ওরকম ভাবে আসিনি, প্রত্যেকটা কাজ করতে করতে শিখছি। প্র্যাকটিক্যাল ভাবে তুমি শিখছো হ্যাঁ, আর কি সেভাবে এখনো করে। শিখছি। তো নিজেকে শুধু একটা জিনিসই বলি, সেটা হলো গিয়ে একটু পাটা মাটিতে রেখে চলতে হবে। তো ওই শিক্ষাটাই আমার রয়েছে, এবং যতটা পারি কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি, এবং সেইভাবেই হয়তো আমাকে আস্তে আস্তে আমার রাস্তাটা আস্তে আস্তে শক্ত হচ্ছে, বা যেভাবে হোক চলছে আর কি। শক্ত ঠিক জানি না কতটা হয়েছে, বাট চলছে আর কি নর্মালি। লকডাউন জীবনে কি শেখালো, মানে লকডাউনের পর নিজেকে কিভাবে দেখছো? যেহেতু লকডাউনের আগে আমার ওষুধ রিলিজ হয়েছে, এবং ওষুধ রিলিজ হওয়ার পর নিজেকে ভাবছিলাম যে এবার হয়তো ভালো দিন আসবে, ভালো কিছু করতে পারবো, একটু নাম হবে, এবং ফিনান্সিয়াল দিকটাও সাপোর্টটা স্টেবল হবে। ভালো হবে। সেটার জায়গায় দেখলাম লকডাউন এসে সবকিছু স্টপ, মানে পুরো কাজ পুরোপুরি বন্ধ। কলকাতায় আসা বন্ধ, যেহেতু আমি বাড়ি থেকেই এখনো পর্যন্ত যাতায়াত করে কাজ করি। সবার জীবন হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরে গেছে। সেখান থেকে সব অনলাইনে সব শুরু হলো, সবার সাথে যোগাযোগ যেভাবে ছিল সেভাবেই চলছিল। এবং কেউ হয়তো বলছিল আমি এই লকডাউনে কি করব, ইউটিউব করছি। তো সেখানে সবাইকে গান সুর করে পাঠিয়ে দিলাম, হয়তো সামান্য কিছু রেমুনারেশনে চলতো। এবং দেন ওই সময় আমার সঙ্গে পরিচয় হলো ব্রহ্মাকুমারী। ব্রহ্মকুমারী একটা রাজস্থান একটা বড় ধর্মীয় সংস্থা, যেখানে হয়ে আমি অনেক গান বানালাম, ভালো কাজ দিল ওরা, করে জাস্ট পাঠিয়ে দিতে হতো গান। এরকম অনেক কাজ করতে করতে মাথায় এলো যে নিজেও যদি একটা কিছু করি। দেন একটা চ্যানেল ক্রিয়েট করলাম, এম অরিজিনালস। এবং আমার ছবির কাজ, মিউজিক ভিডিওর পাশাপাশি এম অরিজিনালসটাকেও ছোট ছোট ভাবে অল্প অল্প করে কাজ এগোচ্ছি। তো এটা কিন্তু লকডাউনটা অনেকেই জানে না যে এম অরিজিনালস অমিত মিত্রর। এবং এমার্জেন্সি পাশে আরো একটা চ্যানেল আছে বোকা বাক্স, সেটা নিয়ে চেষ্টা করছে। এখনো প্রফেশনালি চলছে না, কয়েকজন বন্ধু বান্ধব জুটেছে যারা আর কি, তারাই পুরোটা সামলাচ্ছে, আমাকে সেখানে সময় সেরকম একটা দিতে হচ্ছে না। এবং লকডাউন এটাই শেখালো যে শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, সাইডে আরো কিছু চলতে হবে, সেগুলো চলছে আস্তে আস্তে। তো এইভাবেই আর কি চালাচ্ছি। তুমি ইউটিউবের কথা বললে বলে হঠাৎ একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা তুমি একদম সামনাসামনি ফেস টু ফেস কাজ করছো, আর আরেকটা হচ্ছে ইউটিউব ইন্ডাস্ট্রি, দুটো জায়গায় সাইমালটেনিয়াসলি কাজ করছো। দুটো জায়গার অভিজ্ঞতা কেমন, মানে দুটো জায়গা একটু আমাকে বলো। নিশ্চয়ই দুটো জায়গা আলাদা। আলাদা, দুটোই আলাদা। এবং ইউটিউব ইন্ডাস্ট্রিটা হলে গিয়ে মানে আজকে কাজ দিল তো কালকে জমা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ম্যাক্সিমাম ইউটিউবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশি চলছে, মানে ইউটিউবে 3-4টে চ্যানেল এরকম আছে যাদের ব্যাকগ্রাউন্ড করে দিতে হচ্ছে, যাদের মানে খুব শর্ট টাইম, খুব অল্প কিছুর মধ্যে করে দিতে হবে, বাজেটও একটা সীমিত জায়গায়। কিন্তু মজা আছে একটা, যে কন্টিনিউ একটা চলছে, এদিকেও চলছে। তো বেশ ইউটিউবটা আসাতে অনেক অনেক আমার মতন আরো অনেক মিউজিক ডিরেক্টর, প্রোগ্রামার যারা বাড়িতে বসে কাজ করে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত আসতে পারেনি, যারা গাইছে, মানে মার্কেটটা তো বড় হয়েছে, ওই সার্কেলটার জন্য অনেক কাজ বেড়েছে। তো এটা ইউটিউবের জন্য সম্ভব। তবে হ্যাঁ, কোয়ালিটি কিছু জায়গায় কমেছে, সেটা সেটা তো থাকবেই। মানে যত বাড়বে তত তো জিনিসটা মানে কি বলবো, কোয়ালিটি কমবে। একদম। ছবির তো তুমি গান করো, সেটা নিয়ে দর্শকরা জানি। তো ইউটিউব সম্পর্কে একটু জানতে চাইবো, যে ইউটিউবে তোমার যে কাজগুলো অলরেডি এসছে বা আপকামিং, সে কাজের সম্পর্কে একটু জানবো। ইউটিউবটা মেনলি শুরু হয়েছিল মোবাইল থেকে। মোবাইলে যারা করতো বন্ধুরা, তারা মোবাইলে করে ভিডিও করে পাঠাতো। এমন হয়েছে যে এখানে একটা শুট হয়েছে, সে নিজে বাড়িতে মোবাইলে শুট করেছে, আর একজন বাড়িতে বসে শুট করেছে, সেগুলো দিয়ে শুরু হলো। তারপর ভাবলাম যে একটু, যেহেতু গান বাজনার লোক, গান করি, কিছু গান হয় না যে সব তো গান আমি যেই গানটা বানাচ্ছি সেই গানটাই তো ভালো হচ্ছে না, কিছু গান তো পড়ে থাকছে, সেই গানগুলো নিয়ে ইউটিউবে দেওয়া শুরু হলো। এবং তার মধ্যে বেশ কয়েকটা প্রজেক্ট আর কি একটু সাড়া ফেলেছে, যার মধ্যে নূর আছে। নূর 1 করেছি, নূর 1 এর সাকসেসফুল এর পর নূর 2 করেছি।
তারপরে আমাদের সব থেকে এখন যেটা চলছে সেটা বেবি জান পাপ্পি দাও, মানে পুরো ইউটিউবটাকে ভেবেছিলাম একটা খুব একটা রোমান্টিক গান বা স্যাড সং কিছু নেই, কিন্তু এইটাকে আমি পুরো একদম অন্যরকম একটা ফাঙ্কি একটা পেপি না ডান্স নাম্বার, এবং ভালো হয়েছে কাজটা। হয়তো মানুষ খুব কম দেখেছে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এখনো সেরকম গ্রোথ নেই, যে আমি নিজে প্রমোট করি না সেরকম করে, তো অল্প লোকের মধ্যেই বেশ কাজটা বেশ ভালো হয়েছে, এবং ফিউচারে এই ধরনের কাজ আরো মিলিয়ে মিশিয়ে আরো কিছু করার প্ল্যান আছে। জামাই ষষ্ঠী আছে, পয়লা বৈশাখ আছে, মানে কেন বললাম জামাই ষষ্ঠী পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে নিয়ে একটা গান, জামাই ষষ্ঠী নিয়ে গান আসছে, করছি। তো অমিতদা কিন্তু নতুন যারা ফ্রেশার্স তাদেরকে কিন্তু ইউটিউবে কাজ দিচ্ছে, অনেক হেল্প করছে। দিচ্ছি না, দিচ্ছি বলা ভুল। অ্যাকচুয়ালি কি হয়, এখানে যেহেতু আমি এখানে ফান্ডিংটা কম, যে আমাকে নিজেকে পুরোটা করতে হয়, এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কেউ নিজে থেকে বলছে দাদা আমাকে নিও, কেউ কাউকে আমি অ্যাপ্রোচ করছি, এবং তারা কোনো দিনই এখনো পর্যন্ত কেউই ফান্ডিং নিয়ে কোনো সমস্যা হয়নি আমার। সবাই নিজের থেকে নিজের তাগিদে কাজটা করছে, যতটুকু হচ্ছে, খুব হয়তো বেশি ভিউ হচ্ছে না বা কিছু হচ্ছে না, কিন্তু নিজের তাগিদে কাজগুলো করছে, এবং যারা কাজ করছে প্রত্যেকেই একদম ফ্রেশার। যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করে আমি আছি সবার জন্য, কারণ আমিও তো নতুন, আমিও এখনো নিজেকে নতুন মনে করি, এবং আমি এইটা চাই, এইটা কখনো বলি না যে নতুন মানে তুমি আমাকে ফান্ডিং দাও, আমি কখনো কাউকে বলিনি, আমি এটা বলতেও চাই না। আমি হয়তো কেউ কোনো নতুন সিঙ্গার বা কোনো আর্টিস্ট এলে আমি তাকে বলি যে তুমি এখানে একটা গাও, এই গানটা গাও, কারণ তোমাকে তো আমি ডেমো গাওয়াতে পারছি না বা তোমাকে ডিরেক্টলি কাজ দিতে পারছি না, তুমি এটা গাও, এখান থেকে যদি তুমি শোনাও, দেখো এখান থেকে তোমার একটা কাজের জায়গায় দুটো কাজ হবে। এবং হয়েছে, এখানে মিতাস বলে একটা ছেলে আছে যে গান গায়, সে তার ম্যাক্সিমাম গান এখান থেকেই, এবং সে প্লেব্যাকও করেছে। সে বলেও যে আমার ম্যাক্সিমাম ক্রেডিটটা অরিজিনালস এর। তারপর অনিক বলে একটি ছেলে আছে, মনীষা বলে একটি মেয়ে আছে, শ্রী বলে একটি মেয়ে আছে, তারপরে অর্পণ বলে একটি ছেলে আছে, মানে এরকম রয়েছে, আরো জয় বলে একটি ছেলে অভিনয় করে, আরো বাদ বাকি আরো অনেকের নাম বললাম না, তারা আছে। সবাই আর কি এখান থেকে করে তারা বাইরেও কিছু কাজ পেয়েছে। তো আমার কাছে সার্থকতা হয়তো ইউটিউব থেকে ফান্ডিং, মানে অনেক ভিউ হচ্ছে না, অনেক টাকা আসছে না, কিন্তু আমার এটা ভালো লাগছে যে আমি যাদের সাথে কাজ করছি, যাদেরকে আমি নতুন ভাবে এনে কাজ করছি, তারা বাইরে কিছু করতে পারছে, মানে অ্যাটলিস্ট বলতে পারছে আমার এই কাজটা আছে, মানে পোর্টফোলিও টাইপের এটা অরিজিনালস হয়ে গেছে। ইউটিউবে তোমার একটা পপুলার গান যেটা একটু অন্যরকম ভাবে তুমি করেছো কম্পোজ, তো সেই গানটা একটু শুনবো। সেই গানটা শোনার আগে বলি, মানে যেহেতু এটা অন্যরকম ভাবে করেছি, সব থেকে অনেকে জানে না, মানে তোমাদের দর্শকদের বলতে চাই যে এখানে কাজ করেছেন এই যে সহেলি ব্যানার্জি, যাকে আমি মানে ভেবেছিলাম হয়তো আমাকে অনেক কিছু বলবে, যেহেতু ও খুব ভালো ডান্সার এবং অনেক সিরিয়ালেও কাজ করেছে, তো সেহেতু আমি ভয়ে পাচ্ছিলাম, বাট ও শুনেই প্রথমে বললাম আমি এটা করব। তো তোমাকে নাচতে হবে না, করো গানটা। না, নাচতে হবে, হুক স্টেপটা কি করে নাচবো, এখানে হয়ে যাবে। ঠিক আছে, তুমি মেয়েরা সব পারে, করো গানটা করো। আচ্ছা, আমি লিরিক্সটা আমার অতটা মনে নেই, তাও আমি চেষ্টা করছি, কারণ মনে রাখাটা খুব চাপের বিষয়, তো মনে না রাখাই ভালো। তো তোমার মনের সাথে আমার মন করেছি মাল্টিপ্লাই, ঘোর কাটে না তোমার নেশায়, উল্টে আমি পড়ে যাই, বাসনার মাল্টি কালার চাইছে তোমার আদর, হৃদয়ে মারে টান, বেরিয়ে যাবে পান ম্যান, আমি মাছো, এসো আমার সাথে নাচো, বানাবো তোমায় জুলিয়েট যদি 3 বার তুমি হাঁচো, ভালোবাসার ডোজ রমিয়ে দাও, এসো এসো বুকে এসে ঘুমু দাও, বেবি জান পাপ্পি দাও পাপ্পি দাও পাপ্পি দাও, জাদু কি ঝাপ্পি দাও ঝাপ্পি দাও ঝাপ্পি দাও। নাচলেন না তাই গানে। খুব সুন্দর একটা কম্পোজিশন, খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ। মানে আমি ভাবতে পারিনি যে এত ভালো, মানে আমাদের খুব শর্ট টাইমে শুটটা হয়েছে, আমরা লেট করেছি অনেকটা শুট করতে গিয়ে, এবং আমার কোরিওগ্রাফার সমীরণ, মানে আমার খুব পুরনো বন্ধু, মানে যদি ইন্ডাস্ট্রিতে বন্ধু বলো, তার মধ্যে সমীরণ একজন, শ্রী একজন, জয় একজন, এবং প্রত্যেকে প্রেজেন্ট থেকে ভালো একটা ইউনিট ছিল, ছোট, খুবই ছোট ইউনিট, কিন্তু খুব ভালো ইউনিট। তাই আমি বলছি যারা ফ্রেশার্স, যারা কাজ শুরু করবে ভাবছো, অবভিয়াসলি অরিজিনালস তাদের সঙ্গে আছে, এবং যারা হিরোইন চাইছো নিতে পারো, ভালো ডান্স করে এবং একবারে
এবার আমি যাই হচ্ছে, আমি গল্পের শুরুতে তোমার থেকে শুনেছিলাম যে তোমার জার্নিটা শুরু হয়েছিল বন্ধুদের হাত ধরে। তো ইন্ডাস্ট্রিতে ঢোকার পর সেখানে এখন তুমি সাস্টেন করছো। তো এই মুহূর্তে আমি জানতে চাইবো যে এখনো কি বন্ধুরা তোমার হাত ধরে আছে, বা ইন্ডাস্ট্রিতে তোমার কতজন নতুন বন্ধু হলো? বন্ধু বলতে বন্ধু সারা জীবন থাকে না, কেউই থাকে না, কিন্তু কিছু কিছু বন্ধু থেকে যায় যারা কষ্ট দিয়ে থেকে যায় এবং যারা মানে ভালোভাবে থেকে যায়। তো যারা কষ্ট দিয়ে চলে গেছে তারাও বন্ধু এখনো পর্যন্ত, মানে আমি মানি। আর যারা এখনো রয়েছে তারা তো রয়েছেই। তো মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে যাদেরকে বন্ধু ভেবে মানে কাজ করছিলাম তারা অনেকেই মানে বন্ধুত্বটাকে নষ্ট করেছে, তারা নিজেরা এগিয়ে গেছে। আমাকে সিঁড়ির প্রথম স্টেপটা ধরো আমি, দেন আমাকে ব্যবহার করে তারা এগিয়ে গেছে। তো সেই জায়গাটায় আমি আর নেই। তো এই কারণে আমি মানে তাদেরকে কিছু মনে করি না, কিন্তু সবাই বন্ধু হিসাবে আছি এই পর্যন্তই। এবং বন্ধুরা ভালো বন্ধুও আছে, খারাপ বন্ধু আছে, কিন্তু বন্ধু সব মিলিয়ে। হ্যাঁ। তো তুমি এখন গ্রিন রুমে বসে আছো, আমিও আছি। গ্রিন রুম, তোমার সামনে আয়না, চোখের দিকে তাকিয়ে কখনো মনে হয় যে কোনো আক্ষেপ আছে? না, আক্ষেপ নেই, একদম আক্ষেপ নেই। কারণ ওই আমার ওই যে সবকিছুকে না পজিটিভ ভাবে নিয়েছি। বন্ধু চলে গেছে মানে ভালোই হয়েছে, খারাপও হয়েছে, কিন্তু অনেক কিছু শিখেছি সেই জায়গাটা থেকে, যে এখান থেকে ওভারকাম করে, কারণ আমাকে তো চলতে হবে, আমাকে তো কেউ নিয়ে চলবে না, তো আমাকে আমারটা চলতে হবে। তো সেই কারণে আমি ওই আক্ষেপ জিনিসটা জীবন থেকে বাদই দিয়ে দিয়েছি। মাঝে মাঝে খারাপ লাগে যে এরা থাকলে ভালো হতো, কিন্তু সেটা আমার হয়, তাদের হয় না, তো সেই জন্য আক্ষেপ আর করি না। তোমার সাথে অফ ক্যামেরা অনেক সময় আড্ডা মেরেছি, তখন তুমি একবার বলেছিলে আমাকে যে আমি কখনো কাজ নিয়ে ওয়ারিড হই না, যখন যেটা হবে তখন সেটা হওয়ার সেটা হবেই আর কি। তো সেটা আমার মনে হয় যে যারা শুনছে আমাদের বন্ধুরা, এটা অনেকটা বেশি জরুরি কথা, তুমি একবার যদি শেয়ার করো। আমি কখনো এটা ভাবি না যে এটা কেন হচ্ছে না, এইটা ভাবি যে হলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে আমার মধ্যে, মানে আমি নিজেকে না সবসময় ছোট করেই রাখি, যে হয়তো আমার মধ্যে ফল্ট ছিল তাই এটা হয়নি। এটা অ্যাকচুয়াল ঘটনা এটাই হয়। মানে আমি খুব বেশি ভাবি না যে খুব সমস্যায় ধরো আছি, কিন্তু আমি সেটাকে বলি না যে আমি খুব সমস্যায় আছি, আমার এটা হলো না তাই আমি এটা হয়ে গেছি, এটা কেন হচ্ছে না, ঠাকুর আমাকে এটা করে দাও। মানে এইসব জিনিস নেই আমার মধ্যে। আমার যেরকম চলছে ভালোই চলছে, এবং ওই প্রত্যেকটা জিনিসকে আমি পজিটিভই নিয়েই এসেছি। এবং আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি, যে ধরো কারোর সাথে আমার কাজ হয়নি, আমি তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখি, হয়তো আজ নয় কাল হবে, তো আমি বিরক্তি ফিল করি না। তারা হয়তো বিরক্তি ফিল করে, কাজ হচ্ছে না তারপর বারবার ডিস্টার্ব করছে, তো আমি বিরক্তি ফিল করি না, এবং আমি নিজেকে ছোট করে এবং সেই জায়গাটায় আমি সেইভাবেই মিশি তাদের সাথে। অনেক গল্প করেছি, বোর ফিল করছো না? এবার একটা ছোট গেম খেলে নি। হ্যাঁ, তোমাকে মিউজিক ডিরেক্টরের সত্তা ছেড়ে আমি যদি রিপোর্টার করে বলি, হাতে একটা বোম দিয়েছি, তুমি কাকে প্রশ্ন করতে চাও এবং প্রশ্নটা কি হবে? কাকে করব? কাউকে করার ইচ্ছা নেই, নিজেকে প্রশ্ন করব যে ভালো করে হচ্ছে না কেন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আমি কিছু ব্যক্তিদের নাম বলবো যাদেরকে তুমি তোমার নিরিখে 1 2 3 4 করে নাম্বারিং করবে। জিৎ গাঙ্গুলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্যাভি, অনুপম রয়, রণজয় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র। তো এদেরকে মানে কি রেটিং দেব? মানে সবাই আমার খুব পছন্দের, এবং আমি এদের মধ্যে স্যাভিদার সাথে কাজ করেছি আমাদের হাঙ্গামা.com-এ। সবার গানই খুব ভালো, কিন্তু আমার যদি পছন্দটা বলো, মানে আমার পছন্দের সবার আগে আমি ইন্দ্রদীপ দাশগুপ্তকেই রাখবো। মানে এটা মানে তাদেরকে ছোট করে নয়, আমার পছন্দ। এইটা একটা গেমের পার্ট, বলো তুমি। ইন্দ্রদীপ দাশগুপ্তকে রাখবো, তারপর জিৎ গাঙ্গুলি, দেন অনুপম রায়, দেন স্যাভিদা, দেবজ্যোতি মিশ্র, রণজয়। এরপরের প্রশ্ন, যদি মিউজিক ডিরেক্টর না হতে তাহলে কি হতে?
এটা তো খুব চাপের জিনিস, তাহলে তো অনেক কিছু পাল্টাতে হতো, অনার্স পেতে হতো, অনার্স চলে গেল, অনার্স এর আগে তাহলে ক্রিকেটার ছিলাম। ইচ্ছা ইচ্ছা মানে কি হতে, কি হতাম মনে হয় কিছুই হতাম না, মানে এটাই হয়তো হওয়ার ছিল বলে আমি একদম আর কি আছি। এরপরের প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমাকে 3টি ইমোশন বলবো, তুমি সেই নিরিখে এক একটা করে গান গাইবে, এক লাইন করে। একটা হচ্ছে প্রচন্ড রাগ, প্রচন্ড দুঃখ, আরেকটা হচ্ছে তোমাকে মিউজিক ডিরেক্টর হিসেবে সিলেক্ট করার পরে তুমি একদম রেডি, তারপরে তোমাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। রাগ হলে কি মনে করো, ওই একটাই জিনিস, বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না, ব্যাস। মানে বুঝছে না বলে রাগ করছে? না বুঝছে না, না আমি নিজেই বুঝছি না। এরপরে আসি দুঃখ। দুঃখ হলে একটা মনে পড়ে, আমার নিজের গান খুব মনে পড়ে, সেটা হলো গিয়ে মানে আমার ইউটিউবে ছেড়েছি সেটা, ভাঙা মনের আয়নায় তোর মুখ জাগছে রে হায় নীলচে কোন সুখ, সত্যি মিথ্যে জানার কি বা প্রয়োজন, চাইছে হৃদয় বাঁচার একটা কারণ। এবার লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, সেটা কি ছিল? সেটা ইমোশন ছিল হচ্ছে তোমাকে কেউ ফাইনাল করেছে, করার পর তোমাকে ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, যখন বাদ পড়ি তখন ওই রূপমদার একটা কথাই মনে পড়ে, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। আমরা আমাদের আড্ডার একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আমাদের লাস্ট এন্ড ফাইনাল সেগমেন্ট ফাইনাল কলে যাব। ফাইনাল কলের আমার প্রথম প্রশ্ন, ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, যার পিআর নেই, কোট আনকোট, যার পিআর নেই তার কিচ্ছু নেই, এই সম্পর্কে তোমার কি বক্তব্য? এটা 100-200% সত্যি কথা, যার পিয়ার নেই তার কিছু হয় না। আর আমি এই জায়গাটা কোনোভাবেই আজ পর্যন্ত করতে পারলাম না, মানে এখনো পর্যন্ত, মানে এতগুলো কাজ করার পরে গিয়ে যে কটাই হয়েছে, মানে রিলিজে মিউজিক ডিরেক্টর থাকছে না, তাকে ইনভাইট করা হয় না। এটা একবার না বহুবার হয়েছে, শুরুর থেকেই আমি দেখছি। শুধু মিউজিক ডিরেক্টর, অনেকেই বাদ পড়ে, যারা কাজ করে তাদেরকে প্রত্যেককে তার যথাযথ একটা সম্মান দেওয়া উচিত, বা হয় না। বাট আমার ক্ষেত্রে না বেশি, মানে আমি যদি যাইও, প্রেস আমাকে কেউ চিনছে না, কেউ কেউ বলেও দিচ্ছে না, বা তো এই একটা প্রবলেম আছে আমাদের এখানে। তো এই জিনিসটা আমি জানি না, আমি এন্টারটেইন হয়তো করতে পারি না তাদেরকে, তারা তাই জন্য হয়তো তারা আমাকে মানে আমাকে প্যাম্পার করে না। যাই হোক, তো এই একটা সমস্যা আছে যেটা আমি ভুক্তভোগী। মানে খুব পাতি কথায় যদি বলি যে মানুষ তেলা মাথাতেই তেল দেয়। একদমই তাই, তেলা মাথাতেই তেল দেয়। এবং ব্যাপারটা এইটা না, ব্যাপারটা তেলা মাথা বলতে যে যাকে, সবাই তো খাটছে, সবাইকে বলা উচিত, অ্যাটলিস্ট ছোট হোক বড় হোক যাই হোক, সেখানে তাকে বলা উচিত। এবং তা বললে পরে আরো ভালো হয়, সবাই না মন থেকে কাজটা করে। এবং এটা শুরুর দিন থেকে আমি এখনো পর্যন্ত সেই একই সেম জিনিস, কোনো পরিবর্তন আমি দেখিনি। খুব রেয়ার কিছু মানুষ যাদেরকে ভালো পাই, তারা তাদের সম্মানটা রাখেন। তো এরপরে জানতে চাইবো, তুমি তোমার জার্নিতে যা যা শিখে এসছো, অনেক তোমার স্ট্রাগল হয়েছে, সেখান থেকে তুমি অ্যাচিভমেন্টে এসছো, তো অনেক জার্নির সাক্ষী তুমি। তো যারা নিজের জীবনকে শুরু করবে, যারা এই স্ট্রাগলের মাধ্যমে রয়েছে, তাদেরকে যদি তুমি তোমার কোনো বক্তব্য দাও। আমি যেটা শিখলাম সেটা হলো ওই একটাই জিনিস, যে নিজের প্রতি ধৈর্যটা বেশি রাখতে হবে। কনফিডেন্স তো আছেই, কনফিডেন্স না হলেও চলে, ধৈর্যটা রাখতে হয়। ধৈর্য শিখিয়ে দেবে যে তুমি এটা ঠিকভাবে করছো বা কিছু। তো আর একটা জিনিস যেটা আমার মধ্যে একদমই নেই, বা চেষ্টা করেছিলাম, এখনো চেষ্টা করছি, শিখছি, শেখাটা একটু শেখা দরকার। না শিখলে অন্ধকারের মতন হাতড়াতে হবে। তো এই, আর একটু লাইমলাইটে থাকতে হবে, পিআর ডিপার্টমেন্টটাকে ধরতে হবে, তাহলে অনেক সহজ হবে। যেটা আমার মধ্যে প্রবলেম হচ্ছে, আমি হয়তো কোনদিন পারবো না, কারণ আমি সেই জিনিসটাকে এন্টারটেইন করতেই পারি না। তোমার জার্নি এখন সবে শুরু হয়েছে, চাইবো আরো অনেক লম্বা জার্নি হোক। তো তাও আমি জিজ্ঞাসা করবো,
যেহেতু আজকে এতটা সময় আমরা আড্ডা দিলাম, এখনো অবধি বেস্ট অ্যাচিভমেন্ট জানতে চাইবো তোমার থেকে, তোমার নিরিখে। অ্যাচিভমেন্ট বলতে কি, অ্যাচিভমেন্ট তো অনেক পেয়েছি, মানে প্রত্যেকটা কাজই আমার কাছে অ্যাচিভমেন্ট মনে হয়, কিন্তু তার থেকে বড় মনে হয় যে একটা এমন একটা ফ্যামিলি, যেই ফ্যামিলিতে না মিউজিক্যাল বা কিছুই ছিল না একটা জায়গা থেকে, সেই জায়গাটা থেকে আমি যখন আসলাম এবং আমার দেখা দেখি এখন আমার ভাইও সেই জায়গাটাতে, তো পুরো ফ্যামিলিটা চলছে ওই গানটাকে গান বাজনাটা করি। তো এটা খুব ভাল লাগছে এবং অ্যাপ্রিসিয়েটও করছে, এবং অনেকেই জানে না, অনেকেই জানে কি করছি কি না করছি, কিন্তু সব থেকে ভাল লাগছে যে বাবা বাইরে বলে আর কি এখন যে ছেলে এটা করছে, এটা ভাল লাগছে, আর কিছুই না। মানে যেটা নিয়ে এক সময় সমস্যা ছিল, যেটা নিয়ে সবাই বলতো যে না গানটা প্যাশন হিসেবে রাখিস না, সমস্যা থাকবেই, মানে এখনো বলছে যে হচ্ছে না, হ্যাঁ এখন মাঝে মাঝে এসে বলে দিচ্ছে কিন্তু সংসারটার দায়িত্বটা তো তোমার উপরে পুরোটা, মানে এটা তো একটা সত্যি অ্যাচিভমেন্ট। আমাদের তরফ থেকে তোমাকে বেস্ট খোয়াইশেস ফর ইওর আপকামিং জার্নি। আশা করব তোমার জার্নি আরো লম্বা হোক এবং অনেক ভালো হোক। তো জানতে চাইবো আমার সাথে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো, আর আমার ঘরে এসে তোমার কেমন লাগলো বলো। তো প্রথমত খোয়াইশের সমস্ত দর্শক যারা দেখছো তাদেরকে বলবো যে ঘরটা খুবই ভালো এবং আমাদের অ্যাঙ্কার খুবই ভালো, মানে সহেলি খুবই ভালো মেয়ে। এবং আমার এটা না একদমই আমি খুব ভয়ে ছিলাম যে কিভাবে কি কথা বলবো, মানে অ্যাকচুয়ালি আমি হেসে ফেলি, একটু অন্যরকম হয়ে যাই। তো সেই জায়গাটা থেকে আমি খুব ভয়ে ভয়ে ইন্টারভিউটা দিলাম অনেকক্ষণ সময় নিয়ে। তো সবাইকে গুড উইশেস, ভালো হোক, নতুন পথ চালা, এবং আমি একদম শুরুর দিকে আমি তো আমাকে দেখেই হোক, এবং আমি সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে এবং আমি আছি খোয়াইশের পাশে। থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য, আমার ঘরে আসার জন্য, নিজের মূল্যবান সময় থেকে সময় বের করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের এপিসোড খুব ভালো লেগেছে। এরকম অনেক এপিসোড পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বেল আইকনটা অবভিয়াসলি ক্লিক করে রাখবেন। টাটা গাইস।